দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9। এরপরে আছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। দুজনের কাছেই যাব। আলোচনাটা আপনি জানেন যে সায়ন্ত, আজকে দিনের খবর হচ্ছে জুলাই সনদ প্রত্যাখ্যান হয়ে গেছে। এনসিপি বলেছে যে এটার সাথে তাদের কোনো সম্পর্ক নেই এবং তারা এটা গ্রহণযোগ্য নয়। জামাত ইসলামী বলছে এটা অসম্পূর্ণ এবং কিছু অংশ বিপজ্জনক। বাকি থাকলেও বিএনপির তরফে এখনও এটা নিয়ে কিছু বলা হয়নি। অর্থাৎ একটা টানাপোড়েন শুরু হয়ে গেল, যেটা আমরা আসলেই আশাও করিনি, কল্পনাও করিনি আর কি। তো আপনি কীভাবে দেখছেন, একজন যেহেতু ওই সময়টা দিয়ে জেলখানায় ছিলেন যখন আন্দোলন চলছিল? আমরা আশা করিনি, কিন্তু আশঙ্কা করেছিলাম। আশঙ্কা ছিল, আচ্ছা। আশা করিনি কারণ জুলাই গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে খুব বেশি বিভেদ হোক, এটা তো আমরা আশা করি না। ফলে এটা আমরা আশা করি নাই, এটা আমাদের প্রত্যাশা না। আমাদের প্রত্যাশা ঐক্যবদ্ধভাবে দেশে এগিয়ে নেওয়া যাওয়া। কিন্তু বিভিন্ন ইস্যুতে এনসিপি এবং জামায়াত ইসলাম বিএনপির সঙ্গে বিভিন্ন ইস্যুতে যে মানে মতের অমিল, দ্বিমত, ভিন্ন মত, এটা যে প্র্যাকটিসটা যেভাবে আগাচ্ছিল, তাতে এরকম একটা আশঙ্কা ছিল যে এটা হতে পারে। কিন্তু এখনই এটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয় না, যেহেতু এটা খসড়া আছেই তো 2 দিন না। যেহেতু খসড়া প্রকাশ পেয়েছে, জামায়াত ইসলাম বলেছে যে ভুল ত্রুটি আছে এবং 2-1টা বিপজ্জনক, নিশ্চয়ই সেটা নিয়ে তারা তাদের মত দিবে, বিএনপি তাদের মত দিবে। এনসিপি বলছে, যদিও তারা এনসিপির একজন নেতা বলছে যে এটা তাদের কাছে গ্রহণযোগ্য না, কিন্তু এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় ফোরামে আলোচনা করে জানাবে বলছে। ফলে আমি প্রত্যাশা করি, আশঙ্কা থাকার পরও প্রত্যাশা করি যে এনসিপি আলোচনা করবে এবং আলোচনা করে বিএনপি, জামায়াত, এনসিপি, নাগরিক ঐক্য, গণ অধিকার, গণসংহতি, মোটামুটি যেই সব দলগুলি, জাসদ, বাসদ, এরা যারা যারা স্টেক হোল্ডার, এরা সবাই বসে কতটুকু গ্রহণ করা যায়, কতটুকু কাটছাট করা যায়, দ্রুততম সময়ের মধ্যে করে একটা সনদ হওয়া দরকার। এটা তো সবাই প্রত্যাশা করে। জুলাই সনদের বিপক্ষে কিন্তু কোনো দল না, সব দলই চায় একটা সনদ থাকুক, কিন্তু সেটার ক্লোজ কি থাকবে, কোন কোন শর্ত যুক্ত থাকবে, সেই বিষয়গুলো নিয়ে তো ভিন্ন মত থাকতেই পারে। কারণ প্রত্যেকটা দল আলাদা, আদর্শ আলাদা, অবস্থান আলাদা। কোনো দল 71 নিয়ে যাদের অ্যালার্জি আছে, তারা 71 প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তাদের অ্যালার্জি আছে। আবার যাদের 71-এ যাদের গৌরবময় ভূমিকা আছে, তারা ওইটাকে আবার খুব ভালোভাবে গ্রহণ করে। বাংলাদেশের 24-এর স্টেক হোল্ডার বিষয়ে কে কত বড়, এটার যে প্রতিযোগিতা আছে, সেটা নিয়েও একজনের সঙ্গে আরেকজনের মতো ভিন্নতা বা একটু দূরত্ব আছে। ফলে যেই জায়গায় দেশের স্বার্থে একমত হওয়ার দরকার, মনে হয় সবাই আলোচনা করে একমত হলে দেশের জন্য ভালো হবে। দেখি আপনি যথেষ্ট মানে কি আর কি আশাবাদী, যদিও টানাপোড়েনটা স্পষ্ট প্রকাশ্য হয়ে গেছে। রাশেদ, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ সবাইকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। ভাই যেটি বললেন যে প্রত্যেকটা দলই জুলাই সনদের পক্ষে, এখন এক্ষেত্রে অবশ্যই মতবিরোধ থাকবে, কারণ দলগুলো যেহেতু আলাদা। যদি আমরা একই আদর্শের হইতাম তাহলে তো একটা দলই করতাম। যেহেতু আমরা ভিন্ন আদর্শের এবং আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে, এবং আমি এই মত যে পার্থক্য, এটাকে আমি গণতন্ত্র মনে করি। অর্থাৎ আমাদের ভিতরে মত পার্থক্য থাকলেও আমরা সবাই মিলে কিন্তু হাসিনার বিরুদ্ধে একসাথে লড়াই করেছি, এবং আমরা এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রশ্নে, ভারতের আধিপত্যবাদ, আগ্রাসনের প্রশ্নে, বাংলাদেশের জাতীয় যে কোনো স্বার্থের বিষয়ে আমরা কিন্তু একমত। এই যে বিভিন্ন দলের যে এজেন্ডা বা উদ্দেশ্য, সেইগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আজকে এনসিপি সরাসরি আসলে প্রত্যাখ্যান করেনি, তারা যেটি বলছেন যে এইটা আসলে আইন করে এইটা পাশ করা দরকার। কিন্তু সেখানে যেটি উল্লেখ করা হয়েছে সেটি হলো যে আপনার যে সরকার ক্ষমতায় আসবে 2 বছরের মধ্যে সেটা তারা বাস্তবায়ন করবে। তো এক্ষেত্রে আবার আমরা আমাদের দলের পক্ষ থেকে কিন্তু আগে থেকে বলে আসছি যে সনদ তৈরি হবে সেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকবে। যেহেতু দীর্ঘ আলোচনার মাধ্যমে একটি সনদ তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা দল
তারা স্বাক্ষর করবে, আমার মনে হয় না যে এটা আসলে কেউ বাস্তবায়ন করবে না সে ধরনের একটা প্রেক্ষাপট তৈরি হবে। এই ধরনের প্রেক্ষাপট তৈরি হবে বলে আমার কাছে মনে হয় না। আমার মনে হয় এই জুলাই সনদকে সবাই খুব পজিটিভভাবে দেখছে। আগামীতে যে দলই ক্ষমতায় আসুক না কেন তিনি আসলে বাধ্য হবেন, কারণ আমাদের সামনে হাসিনার পতন, হাসিনার পালিয়ে যাওয়া এবং যেভাবে আসলে পুলিশের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলল, যেভাবে আওয়ামী লীগের পতন হলো, আমার মনে হয় প্রত্যেকটা দলের সামনে এই চিত্র সবসময় ভাসে যে আমরা যদি জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে চলে যাই তাহলে আমাদের অবস্থাও আওয়ামী লীগের মতন হবে। তো সেক্ষেত্রে খুব বেশি দুশ্চিন্তার কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। তবে এইখানে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম, দেখেন আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। ওই সময় সর্বপ্রথম আমি অ্যারেস্ট হয়েছিলাম। আমাকে আটক করার সাথে সাথে যেভাবে নির্যাতন করা হয়েছে সেই বর্ণনা এখানে দিতে সময় লাগবে। তবে এতটুকু বলি যে আমি টানা 15 দিন রিমান্ডে ছিলাম। আমি আরও অতিরিক্ত 3 দিন পুলিশের হেফাজতে ছিলাম। আমি একদিনের বেশি আমি গুম ছিলাম। সব মিলে প্রায় 18 দিন আমি পুলিশের রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। এখন যে আন্দোলন আমরা হাসিনার কাছে নমনীয় না হয়ে সফল করলাম এবং 24 সালে ওই আন্দোলনের যে সফলতা, ওইখান থেকে কিন্তু কোটা আবার ফিরিয়ে আনলো। কারণ হাসিনা দেখলো যে তার যে কথিত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যাদেরকে তারা মনে করে তারা চাকরি পাচ্ছে না, যে কারণে হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা ফিরিয়ে আনলো। অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীরা আবার রাজপথে নামলো। তাদের দাবি ছিল 18 সালের যে পরিপত্র সেটা পুনর্বহালের দাবিতে। কিন্তু আমি লক্ষ্য করলাম যে এই যে একটা খসড়া তারা সনদ দলগুলোর কাছে দিয়েছে, কোথাও আসলে সেই কোটা সংস্কার আন্দোলন বা 18 সালের পরিপত্র বহালের দাবিতেই যে শিক্ষার্থীরা রাজপথে নেমেছে এই শব্দটা বাদ দেওয়া হয়েছে। এর কারণটা কি? এর কারণটা আমি যেটা মনে করি, দেখেন এই যে সনদ তৈরি করা হচ্ছে, এই সনদ মূলত এনসিপিকে খুশি করার জন্য, এনসিপিকে খুশি করার জন্য, এবং এনসিপি যা যা চায় সেইভাবেই আসলে সনদটা তৈরি হচ্ছে। 71-এর পরে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা এমনভাবে তৈরি করা হয়েছে বা সংবিধানটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে শেখ মুজিবকে খুশি করা যায় বা আওয়ামী লীগের কৃতিত্ব মানুষের কাছে জাহির করা যায়। ঠিক একইভাবে এই জুলাই সনদ হতে যাচ্ছে গণ অভ্যুত্থানের অন্যান্য স্টেক হোল্ডার তাদের যে 14-15 বছরের লড়াই এবং আমরা যে কোটা সংস্কার আন্দোলন সফল করলাম, নির্যাতন নিপীড়নের শিকার হলাম, 18 সাল থেকে 24 সাল পর্যন্ত লড়াই করলাম, গণ অভ্যুত্থানের একটা প্রেক্ষাপট তৈরি করলাম, সেই ইতিহাসকে গোপন করে বা লুকিয়ে বা একটা ইতিহাস বিকৃত করার মাধ্যমে জুলাই সনদ হতে যাচ্ছে। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যে 14-15 বছরের আমাদের যে ধারাবাহিক লড়াই, সেই লড়াইয়ের শেষ পরিণতি লাভ করেছে এই জুলাই এবং আগস্ট মাসে এসে। অর্থাৎ যারা সামনে থেকে এই ছাত্ররা নেতৃত্ব দিয়েছে বা এনসিপি যারা গঠন করেছে তাদের যেমনিভাবে অবদান আছে, ঠিক একইভাবে বিএনপির যারা গুম খুন হয়েছে, বিএনপি নিপীড়নের শিকার হয়েছে, বা জামাত ইসলাম বা গণ অধিকার পরিষদ বা অন্যান্য দল, প্রত্যেকটা দলের কিন্তু অবদান ভূমিকা রয়েছে। কিন্তু আমি যেটা আমার যে মতামত, আমি দেখলাম যে এই জুলাই সনদ হতে যাচ্ছে একটি এনসিপি মার্কা জুলাই সনদ। অর্থাৎ এনসিপিকে বড় হিসেবে দেখানো। সরকার যেটি করে যে বিএনপি জামাত এনসিপি, অর্থাৎ এনসিপিকে একটি তৃতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা, সেই তৃতীয় শক্তির নমুনা এই জুলাই সনদে আমি দেখতে পাচ্ছি। ওকে, এই ব্যাপারে আপনার ভিন্ন মত আছে? না, এইটা আসলে খুব বড় বিষয় আমার মনে হয় না যে একটা সনদ হওয়া দরকারের ব্যাপারে সবাই একমত, সবাই আলোচনা করুক, এখন বসে এককভাবে কেউ কৃতিত্ব দাবি করবে এটা তো একেবারেই অসম্ভব, কারণ এইখানে ভূমিকা কম বেশি সবার ছিল। তার মধ্যে যদি কারো প্রবণতা হয় বিএনপিকে ফেলে দেওয়া, বিএনপির মতো এত বড় একটা বড় দল, সব কিছুতেই বিএনপি যেই মত দেয় বা যা বলে সেটাই ভিন্ন মত দিতে হবে, এই পণ করে যদি বসে থাকে যে বিএনপি এটা চাচ্ছে না, আমাদের এটা করতেই হবে, এই সনদে বিএনপি যা বলবে আমাদের এইটা স্টেক হোল্ডার হিসেবে আমাদের 1 নম্বরে রাখতে হবে, সেটা হয় না। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিএনপি এমন একটি দল যার এই দলটি এবং তার প্রতিষ্ঠাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি ভূমিকায় জড়িত ছিল। এইটা বাংলাদেশের ইতিহাস থেকে কখনো মোছা যাবে না। এই দলটির প্রতিষ্ঠাতা স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে সরাসরি যুদ্ধ করেছেন,
জেট ফোর্সের অধিনায়ক ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন। এই দলটির প্রতিষ্ঠাতা একদলীয় বাকশালের পতনের পরে দেশকে আবার একটা গতি দিয়েছেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। ওই দলটির আবার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে 91 তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনে মানুষের রায় নিয়ে সরকার গঠন করেছে। ফলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসিত নেত্রীর উপাধি পেয়েছেন বেগম খালেদা জিয়া। এই দলটি আবার 24-এর গণ অভ্যুত্থানের আগে 16 বছর বহুমুখী নিপীড়নের মধ্যে দল টিকে থেকে আন্দোলন সংগ্রাম করে মানুষকে জাগিয়ে রেখেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। তারপরে ছাত্রদের নেতৃত্বে এই দলটি সর্বতোভাবে জড়িয়ে হয়ে 24-এর গণ অভ্যুত্থানে অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে থেকেছে। আপনি এই যে 4টা বড় ইভেন্ট বললাম, এই 4টা ইভেন্টের এই গৌরবময় ভূমিকার অধিকারী বাংলাদেশে আর কোনো দল পাবেন? আর একটি দলও পাবেন না। পতিত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা ছিল, কিন্তু 75-এ একদলীয় বাকশাল করা সেই কলঙ্ক আছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা ছিল এরশাদের সময়, কিন্তু আবার লগি বৈঠা দিয়ে মানুষ মেরেছে সেইটা আছে। আবার এই 24-এ গণ অভ্যুত্থানে গণহত্যাচার করে পালিয়ে যাওয়ার কলঙ্ক আছে, সুতরাং ওইটা অপ্রাসঙ্গিক। জামায়াত ইসলাম 1971 সালে এ দেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকায় থেকে এদেশের এই যে গণহত্যা, অসংখ্য নারীর সম্ভ্রম নষ্ট করেছে, এই দেশের মানুষকে বিপদগ্রস্ত করেছে, খুন করেছে, তার প্রত্যক্ষ এবং পরোক্ষ দায় তাদের কাঁধে আছে, সেইটা আছে। আর এনসিপি নতুন দল, তাদের শুধুমাত্র এই 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণের কৃতিত্ব আছে, নেতৃত্ব দেবার কৃতিত্ব আছে। ফলে বিএনপিকে আপনি এত বড় দল এবং এত গৌরবময় ভূমিকার অধিকারী, তাদেরকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে সব কিছুতেই বলবেন যে বিএনপি শুধু এই সংস্কার চায় না, বিএনপি এটা চাচ্ছে না মানে এটা হতে হবে। এইভাবে আসলে সমঝোতা হবে না। সমঝোতা হতে হলে তারা ছোট হলো এনসিপি বা জামায়াত ইসলাম ধর্মভিত্তিক দল হলে তাদেরও যেমন আত্মসম্মান নিয়ে থাকতে হবে, তাদের সম্মান দিতে হবে, আর অন্যতম প্রধান দল হিসেবে এত গৌরবময় ভূমিকার অধিকারী হিসেবে বিএনপিকেও সম্মান দেখাতে হবে অন্য দলগুলো। না, রাশেদ যেটা বলছে যে কোটা আন্দোলনে তাদের তো একটা ভূমিকা ছিল, সেটা তো একদম আন্ডারমাইন করা হচ্ছে না, এইটাও উল্লেখ করতে হবে। আমি আমার এই জুলাই গণ অভ্যুত্থান ও আমার জেল জীবন নিয়ে একটা বই লিখেছি, গত ফেব্রুয়ারিতে প্রকাশ হয়েছে। ওইটায় আমি 3টা চ্যাপ্টার করেছি। প্রথম চ্যাপ্টার করেছি 18 সালের কোটা সংস্কার আন্দোলন নিয়ে, এবং সেখানে আমি ফ্র্যাঙ্কলি বলি, ইতিহাস তো ইতিহাসই, আমি ওইখানকার পক্ষ বিপক্ষ চিন্তা করিনি। তাদের আন্দোলন, সেই আন্দোলনে হাসিনার মেনে নেওয়া এবং মেনে নেওয়ার পরে আবার হাসিনার কাছ থেকে তাদের যে আনুগত্য স্বীকার করে আসা, ছাত্রলীগের কাছ থেকে মার খেয়েও আবার মিষ্টি বিতরণ করা, শেখ মুজিবের মুরালে ফুল দেওয়া, সেসব উপাদানও এর মধ্যে আছে। এটাও ইতিহাসের অংশ, কিন্তু এটা সত্য যে তারা আদায় করেছে, সেইটা এনেছি। দ্বিতীয় পর্যায়ে যখন ওইটাকে বাদ দিল আদালতের রায়ের মাধ্যমে, তখন ওইটা পুনর্বহালের মাধ্যমে যেহেতু দ্বিতীয় আন্দোলনটা শুরু হলো 24-এ, সুতরাং 24-এর এই আন্দোলনের সূত্রপাত কিন্তু 18-র ওই কোটা বিরোধী আন্দোলন এবং সেটা বাতিল করা। সুতরাং এটা যোগসূত্র আসছে, এটা ধারাবাহিকতা সেখান থেকে আসলো। সুতরাং এইখানে ওই কোটা বিরোধী আন্দোলন 18 সালের যেটা, সেটাই তো সূত্রপাত, সেটাকে ফেলে দেওয়ার উপায় নাই। কিন্তু সেটা ছিল শুধুই চাকরির জন্য, চাকরি পেয়ে গেছে, শান্ত হয়ে গেছে, সেটা ফ্যাসিবাদ বিরোধী ছিল না। 24-এ কোটা পর্যন্ত ঠিক আছে ওইটা, কিন্তু পরে যখন এসে খুনোখুনি করলো, তারা গুলি করে আবু সাইদ ওয়াসিমকে হত্যা করলো, তারপর 18 তারিখে দেশ অগ্নিগর্ভ হলো এবং অনেক লোককে হত্যা করলো, তখন পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেল এবং এক দফার ফ্যাসিবাদের পতনের আন্দোলনে টান নিল। এবং এই ফ্যাসিবাদের পতনের আন্দোলনের দিকে যাওয়ার যে মুখ্যম যে সময়টা, সেটি কিন্তু এই রাজনৈতিক শক্তির ভূমিকাটা সেইখানে বড়। জি, অনেক ধন্যবাদ রাশেদ। এই অভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশাটা কী ছিল, মানে আপনাদের প্রত্যাশাটা কী ছিল? আমি তার আগে আরেকটু বলি। দেখেন, এখানে যেটি উল্লেখ করা হয়েছে যে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থান, আমার কাছে সেই খসড়া যে জুলাই সনদ সেটি আছে। দেখেন, প্রথম আলোতে একটি সংবাদ এসেছে, সেখানে বলা হয়েছে যে এই গণ অভ্যুত্থানে সবথেকে বেশি শহীদের সংখ্যা শ্রমিকের। তাহলে এইখানে শ্রমিকের অবদান
অস্বীকার করা হচ্ছে। আমরা দেখেছি যখন জুলাই আন্দোলনের যারা শীর্ষ নেতৃত্বের জায়গায় ছিলেন তাদেরকে পুলিশে হেফাজতে নেওয়া হয় এবং অন্যান্য সমন্বয়ক যারা ছিল কেউ আত্মগোপনে, কেউ মাঠে নামছে না। তখন সাধারণ শিক্ষার্থীরা স্লোগান ধরেছে, তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক। অর্থাৎ এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে কোনো একক কেন্দ্রীয় চরিত্র বা নেতৃত্বের জন্য আন্দোলনটা কখনোই থেমে থাকেনি, ধারাবাহিকভাবে আন্দোলনটা চলেছে। ছাত্ররা যখন চুপ হয়ে গেছে তখন শ্রমিকরা, যখন সবাইকে ঘরে ঢুকিয়ে দিল কারফিউ জারির মাধ্যমে, তখন পেশাজীবীরা আন্দোলনটা আবার নতুনভাবে শুরু করেছে 31 জুলাই। সেটা কখন? হাইকোর্টের সামনে যখন আইনজীবীরা বের হয়ে আসলো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা বের হয়ে আসলো, এর মধ্যে বিএনপিপন্থী আইনজীবীরা এবং শিক্ষকরাই বেশি। দেখেন এই যে তারা বের হয়ে আসলো, এটাও কিন্তু একটা পরিকল্পনার অংশ ছিল এবং যারা পরিকল্পনা করেছে তাদের একজন আমি নিজেও ছিলাম। এই জন্য আমি জানি যে আন্দোলনের পুরো হিস্ট্রিটা আমি জানি। যখন সবাই আর মাঠে নামতে পারছে না তখন কিন্তু রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীকে সাথে নিয়ে ওই পুলিশের বিরুদ্ধে ফাইটটা দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত পুলিশকে পরাভূত করা গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে হাসিনার পতনটা হচ্ছিল না। পুলিশ যখন পরাজয় বরণ করে নিয়েছে, যখন হাত জোর করে বিভিন্ন জায়গায় মাপ চাওয়া শুরু করলো, তখন কিন্তু আসলে মনে হচ্ছে যে হাসিনার পতন আসলেই হতে যাচ্ছে। আর পুলিশ যতক্ষণ পর্যন্ত গুলি করে মানুষ মারছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু মনে হচ্ছিল হাসিনাই হয়তো টিকে থাকবে। তো যাই হোক, এই আন্দোলনে অনেকগুলো দৃশ্যায়ন রয়েছে। আমি যদি বলি, আমার কাছে যেটি মনে হয় যে ভাই যেটি বলছিলেন যে আমাদের আন্দোলনের সময় হ্যাঁ কিছু কৌশল ছিল। দেখেন, শিক্ষার্থীদের যে আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনটা 16 জুলাই থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ লাভ করে। যেদিন আবু সাইদ শহীদ হয়, ওই দিন খবর পাওয়ার সাথে সাথে রাজনৈতিক দলগুলো বা সংগঠনগুলো যে যার জায়গা থেকে মাঠে নেমেছে। বিকালে আমরাও আমাদের কার্যালয়ে নেমেছিলাম, কার্যালয়ের সামনে। সকালবেলা আমাদের একটা প্রোগ্রাম ছিল। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়, নারীদেরকে লাঞ্ছিত করা হয়। এর প্রতিবাদে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে আমরা যারা সংগঠক ছিলাম তাদের ব্যানারে আমরা একটা প্রোগ্রাম করি। তো এরপরে আমরা অফিসে, দুপুর হয়ে যায়, অফিসে রেস্ট নিচ্ছি। তখন আমরা বিকালের দিকে শুনলাম যে চট্টগ্রামে একজন মারা গেছে। ওই সময় ওয়াসিমের কথা শোনা যায়। আর আবু সাইদ নামক একজন শিক্ষার্থী রংপুর বিশ্ববিদ্যালয়ে, তিনি মারা গেছেন, শহীদ হয়েছেন। তো এরপরে আমরা আসলে আমাদের দল গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এনডিএম কাছাকাছি ছিলাম, আমরা একসাথে মাঠে নামি। তো অন্যান্য দল তাদের জায়গা থেকে মাঠে নেমেছি। এই জন্যই বলছি যে এই আন্দোলনটা মূলত 16 জুলাই থেকে রাজনৈতিক রূপ লাভ করেছে, দলগুলো সম্পৃক্ত হয়েছে। আর গায়েবানা জানাজা থেকে ভাই তো নিজে অ্যারেস্ট হয়েছিলেন। ওই সময় আমরাও যাচ্ছি, পুলিশ কিন্তু ওই সময় আপনার আক্রমণ করে, লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস নিক্ষেপ করে। তখন কিন্তু পুলিশের সাথে মোটামুটি একটা ফাইট হয়েছে। অর্থাৎ ফাইটটা ওই সময় শুরু হয় 17 জুলাই। আপনি নিশ্চয়ই আপনার খেয়াল থাকার কথা, শনিরাকড়া এবং যাত্রাবাড়িতে পুলিশের বক্সে আগুন এবং মানুষগুলো, মাদ্রাসার শিক্ষার্থী, সাধারণ মানুষ, শ্রমিক সবাই নেমে পড়েছে। ওই 17 জুলাই থেকে যাত্রাবাড়ির আন্দোলনটা আর বন্ধ করা যায় নাই। একটা না, সম্ভবত আপনার 26 জুলাই পর্যন্ত চলেছে। এরপরে 3 দিন কারফিউ জারি করছিল। তারপরে আবার আপনার 2 আগস্ট থেকে আন্দোলনটা শুরু হয়। অর্থাৎ মানে আন্দোলনের আপনার যদি পটভূমি বলি, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করার পরে সেটা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় শুরু করেছে 18 জুলাই থেকে। আর 17 জুলাই সন্ধ্যা থেকে শনিরাকড়া, যাত্রাবাড়ি। অর্থাৎ আন্দোলনের যদি আপনি স্পট বিবেচনা করেন, শনিরাকড়া এবং যাত্রাবাড়ি, সেখান থেকে আন্দোলনটা কিন্তু কন্টিনিউয়াসলি চলেছে। এখন ওইখানে কি আসলে কোনো বিশ্ববিদ্যালয় আছে? না। আমি এই প্রসঙ্গ আনলাম এই কারণে যে এই আন্দোলনে এক এক সময় এক একটা গোষ্ঠী নেতৃত্ব দিয়েছে, কখনো শ্রমিকরা, কখনো ছাত্ররা। আমি 30 সেকেন্ড আর একটা জিনিস শেষ করি। দেখেন, আমরা এই আন্দোলনে দেখেছি যে যারা ছাত্র সমন্বয়ক ছিল তাদের কেউ কেউ আন্দোলনটা হাসিনার হাতে তুলে দিচ্ছিল, যেমন হাসনাত এবং সার্জিস। তারা কিন্তু আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে বৈঠক করে তারা 9 দফাকে 8 দফা বানিয়েছে। তো আমি আসলে একটি বই লিখছিলাম, ভাই তো ইতিমধ্যে লিখে ফেলিয়েছে। আমি যেহেতু 18 সালের আন্দোলনের
আমরা মূল নেতৃত্বে ছিলাম। তো বই লিখতে লিখতে হঠাৎ দেখলাম যে 5ই জানুয়ারি চলে আসলো, 5 জুন। তো আমি স্টপ রেখেছি যে 24 সালে কি ঘটে আমি জেনে একসাথে লিখব। তো 24 সালের ইতিহাস লিখতে গিয়ে আমি জানতে পারলাম যে 3 তারিখের যে আসলে এক দফার ঘোষণা এবং 5 তারিখে আসলে ছাত্ররা কি করবে, এই সিদ্ধান্তের সাথে হাসনাত এবং সার্জিস ছিল না। কারণ তাদেরকে মনে করা হচ্ছিল যে তারা আসলে জুলাইয়ের চেতনার সাথে তারা বেইমানি করেছে। তো একজন ছাত্র উপদেষ্টা তিনি শপথ নেওয়ার আগের দিন 7 আগস্ট আমাকে বলছিলেন যে এই দুজন তারা আসলে জাতির সাথে আসলেই বেইমানি করেছে। তো আপনি এখন লক্ষ্য করবেন যে মুজিববাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এই দুজন সব থেকে বেশি কথা বলে, কিন্তু 3 আগস্ট এবং 5 আগস্টের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সাথে পর্যন্ত তারা ছিল না। হ্যাঁ, নাহিদ এবং আসিফ তাদের ব্যাপক ভূমিকা ছিল, তারা কিন্তু কখনোই মাথা নত করে নাই। বিশেষ করে আমি আবার ইতিহাস লিখতে গিয়ে দেখলাম যে 6 তারিখে তো ঘোষণা দেওয়া হয় 6 আগস্ট, ওইটাকে আবার 5 তারিখে আপনার ঘুরিয়ে আনে কিন্তু আসিফ। আমি এই দুজনের বিষয়ে আমি সমালোচনা করছি না, কিন্তু আন্দোলনের নেগেটিভ ভূমিকা সার্জিস এবং হাসনাতের ব্যাপকভাবে ছিল। অনেক ধন্যবাদ। অন্য প্রসঙ্গে দেখি, সায়ন্ত, আপনি জানেন যে আজকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনকে ঘিরে কিন্তু বেশ কিছুদিন যাবত রাজনীতিতে নানা শঙ্কা আশঙ্কা, মানে অস্বস্তি, অনেক কিছুই আছে। আপনি কীভাবে দেখেন? এটাকে সম্ভবত একটা টেস্ট কেস হিসেবে নেওয়া হচ্ছে, কিরকম? এই জন্য যে এখন মূলত সবার দৃষ্টিটা কিন্তু জাতীয় নির্বাচনের দিকে, রাইট। কিন্তু সেটাকে পাশ কাটিয়ে কোনো কোনো শক্তি স্থানীয় সরকার নির্বাচনের আওয়াজ তুলে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে। কেউ কেউ ছাত্র সংসদ নির্বাচনের কথাগুলো বলছে, তবে ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়া একদিক থেকে ভালো, কিন্তু সেটা আরও আগেই তো হতে পারত। কিন্তু এই সময় হচ্ছে এইটা এমন একটা প্রচলিত ধারণা আছে যে 90-এর ডাকসুর যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে দীর্ঘদিন স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে ওইখানে ছাত্র দল সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ জয় পেয়েছিল, এবং 91 নির্বাচনে ওই ডাকসু এবং তাদের যে ছাত্র দলের যে কর্মকাণ্ড এটা ব্যাপক একটা ভূমিকা রাখে বিএনপির বিজয়ের পেছনে। ফলে ডাকসুর বিজয় দলের বিজয়কে একটা ভূমিকা রাখে বা ত্বরান্বিত করে, এরকম একটা ধারণা অনেকের মধ্যে আছে। ঠিক একইভাবে এখন যদি ডাকসুর নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি ছাত্রদলকে পরাজিত করা যায়, এবং সেখানে এমনও হতে পারে যে এনসিপি এবং ছাত্র শিবির প্রকাশ্যে বা অপ্রকাশ্যে এক হয়ে গেল, বা আলাদা প্যানেল দিল কিন্তু ভেতরে এক হয়ে গেল যে কোনো উপায়ে ছাত্রদলকে হারাতে হবে, যেটা অতীত হয়েছে, যেটা জাতীয় নির্বাচনে বিএনপিকে কোণঠাসা করবার পেছনেও এই দুইটা দলের কথা সুর মিলে যায়। সেই ক্ষেত্রে ছাত্রদলকে পরাজিত করতে পারলে এখানে সেটার একটা প্রভাব জাতীয় নির্বাচনে ফেলতে পারা যায় কিনা, সেটা একটা কৌশলের অংশ হতে পারে। আমি আগাম বলে রাখলাম, এরকম মনে হয় কেউ। এটা একটা দিক, মানে এই নির্বাচনকে ঘিরে তো রাজনীতিতে একটা অন্যরকম কি আছে, হিসাব নিকাশ আছে, আপনি যেটা বললেন। তো এইটার এই পরিণতিতে কি হতে পারে? পরিণতি তো এটাই, যদি এই নির্বাচন এক হতে পারে, যে এখনও আমরা জানি না যে সব দল অংশগ্রহণ করবে কিনা। শেষ পর্যন্ত সব দল অংশগ্রহণ না করলে জাতীয় নির্বাচনের আগে এইসব খুচরা নির্বাচনের এই বিষয়টা নিয়ে পরিস্থিতি ঘোলাটা হওয়ার উপক্রম হলে সেটা সরকার অ্যালাউ করবে কিনা বা করা উচিত হবে কিনা। আর যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে জয় পরাজয়টা জাতীয় নির্বাচনে একটা ইনফ্লুয়েন্স তৈরি করবে, সেই উদ্দেশ্যেই নির্বাচনটা দেওয়া হচ্ছে কিনা। কারণ আপনি দেখেন এইখানে এনসিপির উপরে জামাত ইসলামের প্রভাব ব্যাপক, তাদের কথার সুর মিলে যাচ্ছে এমনি এমনি না। আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে একটা কথা আমি ডিসক্লোজ করি। আমি তখন জেলে, তখন ওইখানে বিএনপির অনেক সিনিয়র নেতারা ছিলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, আন্দালিব পার্থ ছিলেন, শহীদুদ্দিন চৌধুরী এনি, জহিরুদ্দিন স্বপন, আমানুল্লাহ আমান, অনেকেই ছিলেন উল্লেখযোগ্য, মিল্লাত ভাই ছিলেন, তারপরে এরা ছিলেন। তো সেইখানে জামায়াত ইসলামের দুজন নেতাও ছিলেন, সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ার ছিলেন, আর নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের ছিলেন।
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উনি যেহেতু চিকিৎসক, ফলে আমার সঙ্গে একটু কথার একটু নৈকট্য অনুভব করতাম আমি। আর মিয়া গোলাম পারওয়ার উনি ইমামতি করতেন, ওইখানে আমরা একসঙ্গে নামাজ পড়তাম, তারপর অনেক সময় কথা বলতে বসতাম। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমাকে একদিন জিজ্ঞেস করলেন যে নাহিদকে আমি চিনি কিনা। আমি বললাম সংবাদ মাধ্যমে দেখে যতটুকু চিনি। বললেন দেখা হয়েছে কিনা। আমি বললাম না, কখনো ওর সঙ্গে আমার দেখা হয় নাই। বলে ও আমাদের ছেলে, ওকে গ্রুমিং আমরা করেছি, তৈরি আমরা করেছি, এবং আমাদের সঙ্গে ওর নিবিড় যোগাযোগ সব সময়। তার মানে হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের চিকিৎসক এবং জামায়াত ইসলামের অনেক সিনিয়র নেতা এবং খুব ভালো খোঁজ খবর রাখা, তিনি বানিয়ে বলবেন এটা ভাবার কারণ নাই। ফলে নাহিদের সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ এবং তাদের গ্রুমিং করা, তাদের তৈরি করা ছেলে, এটা ওনার নিজের কথা। সেই বিবেচনায় আমি মনে করি এখানে শিবির মনোভাবের বা শিবিরপন্থী অনেককে ঢুকিয়েছে, প্লাস হচ্ছে নাহিদ নিজেই যদি আগে তাদের ছেলে হয়ে থাকে, ফলে জামায়াতের প্রভাবটা তাদের উপর বেশি হওয়াটা অস্বাভাবিক না। সেই বিবেচনা থেকে দেখেন বিএনপি যা যা সিদ্ধান্ত দেয়, এনসিপি এবং জামায়াত তার প্রায় বিপরীত সিদ্ধান্ত দেয় বিভিন্ন ইস্যুতে। ডাকসুতেও এরকম একটা ইকুয়েশন সামনে এনে তাদের যে কোনো উপায়ে টার্গেট হতে পারে বিএনপিকে, ছাত্র দলকে পরাজিত করবার জন্য যা কিছু করণীয় সব তারা করবে এবং তার প্রভাব জাতীয় নির্বাচনে ফেলতে চেষ্টা করবে। অনেক ধন্যবাদ। তার সাথে আপনারা এই নির্বাচনকে কীভাবে দেখছেন? 2019 সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে আমি জিএস প্রার্থী হিসেবে অংশ নিই। নুরুল হক নূর ভিপি ক্যান্ডিডেট ছিল। আমি যতটুকু আসলে তথ্য জানি যে আমরা টোটাল 11টি পদে আসলে জিতেছিলাম। তো এই জেতার মূল কারণটা হলো যে আমরা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, শিক্ষার্থীদের পক্ষে ছিলাম, যে কারণে তারা আমাদেরকে ভোট দেয়। ঠিক একইভাবে যেহেতু 24-এর এই গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান যারা নেতৃত্ব দিয়েছে, তারা এই ক্ষেত্রে এগিয়ে থাকবে খুব স্বাভাবিক। কারণ শিক্ষার্থীদের তাদের প্রতি একটা দুর্বলতা বা এক ধরনের কৃতজ্ঞতা আছে। তো আমি জানি না আসলে শেষমেশ কি হয়, কারণ বাংলাদেশের ইতিহাসে এরকম তফসিল ঘোষণার পরে নির্বাচন হয়নি, এ ধরনের ইতিহাসও আছে। তবে ভাই যেটি বললেন যে এক্ষেত্রে সবথেকে বড় একটা সংকট হলো যে সবাই নির্বাচনে অংশ নেয় কিনা। বিশেষ করে ছাত্র দলের যে বক্তব্য আমি খেয়াল করেছি, ছাত্র দলের সম্ভবত সভাপতি তিনি ডাকসু নির্বাচনের যে মিটিংগুলো হয় সেইখানে উপাচার্যকে প্রশ্ন করেছে যে যারা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের ছাত্র সংগঠন নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। তো একটা মানে সংকট আছে, এবং বিশেষ করে বামপন্থী বা প্রগতিশীল যারা আছে তারাও কিন্তু সবসময় এই কথা বলে থাকে। তো ডাকসু নির্বাচন নিয়ে আসলে আগের মতন স্মুথলি নির্বাচনটা হবে 19 সালে যেটা তারা করেছে, এখন মনে হয় এটা একটু কঠিন হয়ে যাবে যদি বামপন্থী বা ছাত্রদল বা অন্যান্য সংগঠন নির্বাচনে অংশ না নেয়, এবং তারা যদি বলে যে স্বাধীনতা বিরোধী শক্তি নির্বাচনে অংশ নিলে আমরা নির্বাচনে যাব না, তো একটা ঝামেলা তৈরি হবে। আর সারা দেশে বাদ দিয়ে শুধু ডাকসুটাই বা ইলেকশনের আগে এখন করে কেওয়াস তৈরি করতে হবে কেন? তবে একটা জিনিস আমি বলি আপনাকে, দেখেন কোনো উদ্দেশ্য আছে, সেটাই বললাম। একটা জিনিস বলি, সেটা হলো যে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে, কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আপনি একটু যদি মানে অনুসন্ধান করেন তাহলে বের হয়ে আসবে। তারা আসলে একটা দলের, যেটা আসলে তারা স্বীকারও করে না, আমি যতটুকু জানি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এইভাবে নিয়োগ দেওয়া হয়েছে। দেখেন গণ অভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা ছিল যে অন্তত নিয়োগগুলো খুব মানে জবাবদিহিতামূলক হবে, একটা সিস্টেমেটিক ওয়েতে হবে। কিন্তু কি শুরু হলো, বিশ্ববিদ্যালয়ের ভিসি মনে করেন কোনো একটা দল নিল, হয় এনসিপি নিল বা জামাত নিল বা বিএনপি নিল বা গণ অধিকার পরিষদ নিল এটসেট্রা, এইভাবে বিভিন্ন দলকে ভাগ করে দেওয়া হয়েছে। এইটা তো আসলে গণ অভ্যুত্থানের চেতনা না। এবার দেখেন এই উপদেষ্টাদের সচিব, এরা ম্যাক্সিমামই আওয়ামী লীগের আমলের সুবিধাভোগী ছিল। পুলিশের যারা আসছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী। অর্থাৎ এই যে নিয়োগ নিয়ে মূলত মূল সমস্যাটা শুরু হয়েছে। সরকারের 1 বছরের যদি আমরা খতিয়ান দেখি, দেখবেন 1 বছরে তারা কিন্তু আওয়ামী লীগকে সব থেকে বেশি পুনর্বাসন করেছে। আজকে সরকারের উপদেষ্টারাই কিন্তু যারা নতুন বন্দোবস্তের কথা বলছে তাদের মুখোশ খুলে দিচ্ছে। কালকে রাতে মাহফুজ আলম যে পোস্ট করেছে, আপনি খেয়াল করেছেন কিনা? মাহফুজ আলম উল্লেখ করেছে যে আজকাল অনেকের লেজটা কাটা যাচ্ছে, যে কারণে তারা আমার বিরুদ্ধে লেগেছে। নতুন একটি দলের কয়েকজন মহারথী
এই কাজে জড়িত সবই প্রকাশ পাবে। একটা সার্কেলের প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত, কিন্তু একজন কোনো টাকা ধরছে না, এইটা আসলে কারো সহ্য হচ্ছে না। এখন আমি যদি অ্যানালিসিস করি, সার্কেলটা আসলে কার? সার্কেলটা মাহফুজদের। এই সার্কেলে কে কে আছে? আসিফ আছে, নাহিদ আছে, হাসনাত আছে, সার্জিস আছে, এবং তাদের ওই 10-15 জনের যে ক্লোজ সার্কেল, আমি তো জানি এরা। অর্থাৎ এই ক্ষেত্রে মাহফুজ আলম দাবি করছে যে আমি ছাড়া সবাই দুর্নীতিগ্রস্ত। নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস সবাই দুর্নীতিবাজ, একমাত্র আমি ছাড়া। এই কথা কিন্তু আমার না, মাহফুজের। এবং নতুন দলের কথা বলছে। নতুন দল কোনটা? এনসিপি। এনসিপি ছাড়া নতুন কোনো দল এই মুহূর্তে নাই। অর্থাৎ আমি জানি না আসলে মাহফুজ এই বক্তব্য সামনে কেন আনলো। পরবর্তীতে আবার 1 ঘন্টা পরে সম্ভবত এটা এডিট করেছে, তবে তার বক্তব্য তো রয়েই গেছে। অর্থাৎ মধ্যরাতে হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে সুন্দর বা পজিটিভ একটা ন্যায়পরায়ণমূলক চিন্তা দিয়েছিল, যে কারণে সত্য কিন্তু সে বলে দিয়েছে। আমি কিন্তু সেই গণঅভ্যুত্থানের পর থেকে বারবার বলে আসছি, ডিসি নিয়োগ নিয়ে যে কেলেঙ্কারি, এটা কিন্তু মিথ্যা না। আমি অনেক চ্যালেঞ্জ দিয়েছি। বিভিন্ন জায়গায় যে তদবির হয়েছে, বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে, এটা মিথ্যা না। কারণ আমি তো 18 সালের আন্দোলনের মূল নেতৃত্বের জায়গায় আমি এবং নুরুল হক নূর আমরা কয়েকজন ছিলাম। 24 সাল পর্যন্ত আমরা তো এই দেশের আন্দোলনের সব থেকে সক্রিয় রাজপথে ভূমিকা রেখেছি, যে কারণে রাষ্ট্র বলেন, বিভিন্ন দল বলেন, কোথায় কি হচ্ছে, প্রশাসন বলেন, এনিহাও আমার কাছে তথ্য চলে আসে। আমি এই যে ডিসি নিয়োগের তথ্য কেমনে পাইলাম? এই তথ্য আমাকে দিয়েছে আপনার সার্জিস আলমের খুব ঘনিষ্ঠ একজন, তার বেস্ট ফ্রেন্ড। তার সাথে একটু দ্বন্দ্ব শুরু হয়েছে, আমার কাছে অফিসে এসে তথ্য দিয়ে গেছে। এরপরে এই যে দেখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেখানে একজন সচিব নিয়োগ দেওয়া হয়েছিল, আওয়ামী লীগের সচিব, টাকা পয়সা নিয়ে। এইটা আবার ইনক্লাবের একজন সাংবাদিক, আমি প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে ছিলাম, দৌড়ে এসে আমার কাছে এই তথ্য দিল। পাশে 2 জন ডিজিএফের কর্মকর্তা, একজন আমার নিজ জেলা ঝিনাইদহের। তো তারা আমাকে দেখে কথা বলছে, আমি তাদের চিনিও না। তো আমি পরবর্তীতে বললাম, ভাই আমাদের কয়েন না, এই যে ভাইদেরকে কন, ওনাদেরকে তথ্য দেন। পরবর্তীতে অবশ্যই তাকে সরিয়েও দেওয়া হয়েছে। এই যে এপিএসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কিন্তু উপদেষ্টার কেন খতিয়ান বের করা হচ্ছে না? দুদকের কাজটা কি? মাহফুজ আলম এখন এই মুহূর্তে রাজসাক্ষী। তিনি এই দুর্নীতিগ্রস্ত এই কতিপয় নেতার বিরুদ্ধে তিনি সাক্ষ্য দিয়েছেন। আমাদের দুদক কি তদন্ত করবে? আর মাহফুজ আলম উপদেষ্টা পদে থেকে তিনি এই চুরির তথ্য, দুর্নীতির তথ্য জানেন, কিন্তু দুদকের কাছে অভিযোগ দেননি। আমি এই মুহূর্তে সরকারকে বলবো যে এইগুলো মাহফুজ আলমের বক্তব্য অনুযায়ী দুদককে নির্দেশনা দেন, যাতে করে তারা এটা অনুসন্ধান করে। অনেক ধন্যবাদ। সায়ন্ত, একটা প্রশ্ন এখন সবাই সব দিক দিকে আলোচনা হচ্ছে, এই গণ অভ্যুত্থানের চেতনা কেন প্রশ্নবোধক হয়ে গেল? শুধু কে কত বড় স্টেক হোল্ডার, পরিবর্তিত বাংলাদেশে কে কতটা বেশি খাবে, কে কতটা কম পেল, এই চাওয়া পাওয়া খাওয়ার হিসেব নিকেশ নিয়ে দ্বন্দ্ব, এর বাইরে আমি কিছু দেখি না। যে যত বড় কথাই বলুক, নতুন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, এটা বিএনপি ধরেন বড় দল, তাদের বিরুদ্ধে নানান রকমের অভিযোগ আগে থেকে আছে এবং সেটা তারা আমলে নিয়ে স্বীকার করে নিয়ে দলের 10,000-এর উপরে নেতাকর্মীকে ইতিমধ্যে বহিষ্কার বা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বলে সংবাদ মাধ্যমে এসছে। যদি তারা এটাকে তাদের বিরুদ্ধে, নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগটাকে আমলে না নিত, স্বীকার না করতো, তাহলে তো এই বহিষ্কার প্রয়োজন হতো না। বড় একটা দল, এই সংকট এই দলে আগেও ছিল, এখনো আছে, কমানোর চেষ্টা হচ্ছে। জামায়াত ইসলাম কি হাদিয়া নেয়, ওই যে চাঁদাবাজির নাম দিয়েছে হাদিয়া, কিন্তু তারা এই হাদিয়ার বিষয়ে কখনোই মুখ খোলে না যে এই হাদিয়াটা কতটা বৈধ, কতটা অবৈধ এবং কোন প্রক্রিয়ায় নেয়, কিভাবে তাদের লোকগুলোকে বিভিন্ন জায়গায় পদায়ন করে, মানে রাষ্ট্র ক্ষমতার ভাগিদার হয়ে যাচ্ছে। এনসিপি নতুন দল, এটা একটা পাঁচমিশালি দল। এনসিপির প্রতি আমি ব্যক্তিগতভাবে এনসিপির এই ভূমিকায় সাংঘাতিক হতাশ এবং বেদনাহত। এই জন্য আমি কিন্তু এনসিপির প্রতি খুব আশাবাদী ছিলাম শুরুতে, এবং আমার নিজেরই সাংঘাতিক একটা টান ছিল, ভালো লাগা ছিল। এই জন্য যে বিএনপিকে আমি সমর্থন করি, ভালোবাসি, কিন্তু বিএনপির অনেক খারাপ কাজকে আমি ওন করতে পারি না, ওন করি না, কখনোই করি নাই। আমার ছিল যে দেশের স্বার্থে মুক্তিযুদ্ধের পক্ষের দল, গণতন্ত্রের পক্ষের দল, 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করা দল, তাদের মধ্যে যেই ত্রুটিগুলো, বিচ্যুতি আছে, এটা যেন অন্য একটা ভালো দলের চাপে পড়ে হলে আর ভালো হতে বাধ্য হয়।
এবং সেই হিসেবে এনসিপি একটা নতুন ইমার্জিং তরুণদের শক্তি ছিল, যে তারা যুদ্ধে রক্ত দিতে গেছে, জীবন দিতে গেছে। যেখানে আমার জীবন তুচ্ছ করে মাঠে নেমেছি, সেখানে কয় টাকা লোভ করবে এই ছেলেরা, এটা আমি ভুলেও ভাবিনি। সে কারণে তাদের প্রতি আমার আশাটা বেশি ছিল। আশা বেশি ছিল বলে আমি আশাহত বেশি হয়েছি, যে আস্তে আস্তে দেখলাম তাদের নানান রকমের ধান্দা ফন্দি ফিকির বের হয়ে আসতে শুরু করলো। এবং সবার বিরুদ্ধে না হলে যাদের যাদের বিরুদ্ধে আসলো তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থার দিকেও তারা যাচ্ছে না, তারা অস্বীকারের সংস্কৃতির মধ্যে আবার ঢুকে গেল। বিএনপি তো তারা স্বীকার করে নিয়ে বহিষ্কার করছে। আপনি এখানে নারী কেলেঙ্কারিতে একজন নেতা জড়ালো, তার বিরুদ্ধে দল কিন্তু শুধু তার কার্যক্রম থেকে নিবৃত রাখলো, তার বিরুদ্ধে তদন্ত কি হলো, সত্য মিথ্যা কি, তাকে বহিষ্কার করা, শাস্তিমূলক অন্য কোনো ব্যবস্থা, কিচ্ছু আমরা জানলাম না। এখন আবার সে সক্রিয় হয়েছে দুর্নীতির, আমি জানি না কোনো দুর্নীতির বিষয়ে যাদের হলো, শুধুমাত্র তানভীর ছাড়া যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে কোনো তদন্ত কিছু জানলাম না। শেখ হাসিনা ভালো, কিন্তু তার পিয়ন শুধু চোর, তার পিএস চোর, তার সঙ্গী সাথী চোর, এটা হয়। তারে বখরা না দিয়ে সে যে অন্যরা চুরি হতে পারে। তো আমাদের উপদেশটা ভালো, শুধু উপদেশটার পিএস চোর, 100 কোটি টাকা বানিয়ে চলে যায়, এটা হতে পারে। সেই তদন্ত কোথায় এবং ওই উপদেশটাদের জবাবদিহিতা কোথায়? সার্জিস তার ছোট ভাইকে পাঠায় 10 লাখ আনতে এক নারীর কাছে, সেই গিয়ে 7 লাখ দেওয়াতে বলে বড় ভাই তো বলছিল 10 লাখ দিবেন। সেই বড় ভাইটা যে সার্জিস, সেটাও প্রকাশিত হয়ে পড়লো। সেটা নিয়ে কোনো তদন্ত আমরা দেখলাম না, কোনো কিছুই দেখলাম না যে কেন এটা হবে। এরকম অভিযোগ হলে তো বিএনপিতে আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি সঙ্গে সঙ্গে বহিষ্কার করতো বা শোকজ করতো। সার্জিসকে তো করলো না। এই যে তারপর চাঁদা আনতে গিয়ে একটা পতিত স্বৈরাচার, তার বিপদগ্রস্ত নারী কোটার এমপি, সে পলাতক, তার হাজবেন্ড বাসায় আছে, পুলিশ নিয়ে ধরতে গিয়ে ভয় দেখিয়ে তারপর তার সঙ্গে এসে চাঁদাবাজির নিয়ে আসে, 50 লাখ টাকা দাবি করে 10 লাখ নিয়ে আসে, ধরা খেলো তারা। সারা দেশে সদ্য গঠিত 1 বছর হয় না এই দলটি হয়েছে, 6-7 মাস বয়সী একটা দল, তাদের ছাত্র সংগঠন যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করায় ভূমিকা রেখেছে, সেই সংগঠনের ছাত্র সংগঠন সারা দেশে কার্যক্রম স্থগিত রাখতে হয়। চুরি করলো কেন্দ্রীয় কমিটি, ধরা খেলো কেন্দ্রীয় কমিটি, জেলে গেল কেন্দ্রীয় কমিটি, আর স্থগিত করে দেয় সারা দেশের জেলা কমিটি। কেন্দ্রীয় কমিটি চোররা বহাল থাকবে, চোরদের যারা লালন পালন কর্তা তারা বহাল থাকবে, আর সারা দেশে স্থগিত করে দিল। মাহফুজ আবার যেটা বলল, যেটা রাশেদ যে কথা লিখেছে, অনেকরা আমি এরকম দেখেছি, মাহফুজের ওই স্ট্যাটাসের স্ক্রিনশট দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে বলেছে, মাহফুজের এটার ইনিশিয়াল যে স্ট্যাটাস সেটার স্ক্রিনশট দিয়ে এটা রেখে দিলাম এবং কমেন্টে দিয়ে রাখলাম, কারণ তার বাতিক আছে যখন তখন এডিট করা এবং এটাকে অন্যরকম করে দেওয়া, ফলে এডিট করে দিলেও যাতে আগেরটা থেকে যায়। ফলে মাহফুজের মধ্যে আমি যাই হোক সমালোচনা মানুষকে থাকে, অতীতও দেখেছি মুক্তিযুদ্ধের প্রশ্নে বা এই দুর্নীতি বা সরকারের প্রশ্নে, আমি তার মধ্যে কিন্তু একটা সততা দেখি, কিন্তু তার কথায় সততা আছে। যেমন ধরেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের সময় যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির হয়েছিল ওই সরকারের মধ্যে জামায়াত ইসলামের 2 জন প্রভাবশালী মন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ 2টা মন্ত্রণালয়ে। গোটা সরকার ব্যবস্থার মধ্যে 2টা মন্ত্রণালয়ে দুর্নীতিমুক্ত থাকা সম্ভব। গোটা সিস্টেম যদি আপনার কোনো না কোনোভাবে করাপ্টেড হয়, সেখানে 2টা মন্ত্রণালয় থাকা সম্ভব। তাহলে সেই দুর্নীতির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনোভাবে তারা ভাগিদার। তারা কোনোদিন কিন্তু বলে নাই যে আমি পদত্যাগ করলাম, এই মন্ত্রিত্ব রাখবো না, এখানে দুর্নীতি হলে বা অনিয়ম হলে এইটা জামাতের দায় নিবে না, আমরা পদত্যাগ করলাম। 5 বছর ভোগ করেছে মন্ত্রিত্ব, 5 বছর সুবিধা ভোগ করেছে, নিজেদের লোকদেরকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী ছিলেন, বিভিন্ন জায়গায় পদায়ন করেছেন, সুবিধা দিয়েছেন, কাজ পাইয়ে দিয়েছেন, সব করেছেন। যখন 111 আসলো, জামায়াত ইসলাম হয়ে গেল দুধে ধোয়া তুলসী পাতা, আর বিএনপি হয়ে গেল একা দুর্নীতিবাজ সেই 111 সরকারের ইসে। ফলে মাহফুজের বেলাও তাই, যদি তার সমর্থিত যেই দল, তার যে সরকার আছে, সেই সরকারে তার সহকর্মীরা যদি দুর্নীতিবাজ হয় এবং সে সেটা যদি লেখে, তাহলে তার উচিত এই দলের সঙ্গে এবং এই সরকারের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করা। সে আবার সেটি করছে না, ওই জামায়াতের ওই মন্ত্রীদের মতো অবস্থান নিয়েছে। অনেক ধন্যবাদ রাশেদ। এই যে চাঁদাবাজির যে সাম্প্রতিক যে খবরাখবর আমরা দেখছি, কেন একটা নতুন দল কেন এর মধ্যে জড়িয়ে পড়ল? দেখেন, শুধুমাত্র নতুনরাই চাঁদাবাজি করছে বিষয়টা এরকম না, যারা পুরাতন দল তারা তো করছেনই। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো যে যারা পুরাতন
তাদের শীর্ষ নেতারা আবার এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে এবং তারা এগুলো কন্ট্রোল করার জন্য কোনো কোনো জায়গায় মামলাও করছে, পুলিশের হাতে তুলে দিচ্ছে। তো চাঁদাবাজি আসলে বাংলাদেশের রাজনীতিতে একটা সংস্কৃতি, এটা আছে, অপসংস্কৃতি এটা আছে। এটা নেতারা চাইলেও আসলে বন্ধ করতে পারছে না। এর কারণটা কি? এর কারণটা শুধুই কি আসলে রাজনৈতিক দলের নেতারাই চাঁদাবাজি করছে? বাংলাদেশে বিভিন্ন কিশোর গ্যাং রয়েছে না, বিভিন্ন অপরাধী রয়েছে না, বিভিন্ন ক্যাডার রয়েছে না, তারা তো অনেকে রাজনীতি করে না, তারাও তো চাঁদাবাজি করছে, তারাও তো খুন করছে, তারাও তো অন্যায় করছে। অর্থাৎ এই যে বাংলাদেশের সংস্কৃতি, এইখানে অন্যায়, অপরাধ, চাঁদাবাজি এগুলো আছে। এর মধ্যে কেউ হয়তো রাজনীতি করে, কেউ সরকারি আমলা, কেউ ডাক্তার, কেউ সাংবাদিক, বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজ রয়েছে। অর্থাৎ এইটা বাংলাদেশের একটা রাজনৈতিক না, এটা বাংলাদেশের একটা অপসংস্কৃতি। এটা আসলে আমাদেরকে বন্ধ করতে হবে। কিন্তু আমার কথা হলো, যারা নতুনত্বের কথা বলছে, নতুন বন্দোবস্ত, তারা যদি আবার এই স্মার্ট চাঁদাবাজি করে, মানে চাঁদাবাজি তো একটা পুরাতন আমলের, হাট দখল, বাজার দখল, 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা নেওয়া বাস থেকে। আমরা তো দেখছি যে এক একজন নেতা 48 লাখ টাকা করে নিচ্ছে, ওই যে নারীর কাছ থেকে, কিন্তু 7 লাখ না, সর্বমোট মানে একবারে 7 লাখ, হ্যাঁ, টোটাল 48 লাখ বলে উনি দাবি করেছেন। এবং সেই টাকা দল পেল নাকি সার্জিসের পকেটে গেল আমরা কেউ জানি না। দল, তার নিজের দল কিন্তু তদন্ত করে নাই, জনসম্মুখে বিষয়টা আনে নাই। গুলশানে দেখেন, গুলশানে যে ঘটনা ঘটলো, যে 5 জন বৈষম্য বিরোধী নেতা, যাদের আবার নাহিদ ইসলামের বেডরুমে উঠা বসা, নিশ্চয়ই ছবি দেখেছেন। তারা আবার কোনো কোনো ছবিতে দেখা যাচ্ছে যে হাসনাতের প্রায় কলের উপর চড়ে বসে আছে। আসিফের সাথে সম্পর্ক, আপনার নাহিদের সাথে সম্পর্ক, এরপর আরও যারা আছে সবার সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। এই চাঁদাবাজি যারা করলো, এটাকে শুধুমাত্র ওই রিয়াদ নামের যে ছেলেটা আটক হয়েছে একজন, দেখেন সারা বাংলাদেশে যেখানে যেখানে ছাত্র প্রতিনিধি নিয়োগ করা হয়েছে, এরা টেন্ডার নিয়ন্ত্রণ করেছে, এরা আপনার নিয়োগ নিয়ন্ত্রণ করেছে, এরা প্রমোশন নিয়ন্ত্রণ করেছে। এখনো পর্যন্ত সেই ছাত্র প্রতিনিধির নামধারী এদেরকে সরানো হয়নি। অর্থাৎ এই যে স্মার্ট চাঁদাবাজির সংস্কৃতি, সেটা বাংলাদেশে আবিষ্কার করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এরকম ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়ার মাধ্যমে। আমরা শুরু থেকে বলে আসছিলাম যে ছাত্রদেরকে আপনি নির্দেশনা দেন। চাঁদাবাজিটার নাম কি সামাজিক চাঁদাবাজি দেওয়া যায়? দিতে পারেন, আপনি দিতে পারেন। আমরা বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে দায়িত্ব ছাত্রদেরকে বলা যে বাবারা, তোমরা অভ্যুত্থানের মহানায়ক, শুধু নায়ক না, মহানায়ক, তোমাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, তোমরা এইবার একটু দয়া করে পড়ার টেবিলে ফিরে যাও। তোমাদেরকে আগামীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, বিজ্ঞানী হইতে হবে, অন্যথায় শুধুমাত্র সবাই যদি পলিটিশিয়ান হইতে চাও তাহলে এই দেশ চলবে না। তিনি কিন্তু সেই ঘোষণা দেননি। কারণ কি? কারণ তিনি মনে করেন যে ছাত্ররা যদি মাঠ থেকে সরে যায়, এই দপ্তরে নিয়ন্ত্রণ না থাকে, তাহলে আমি সরকার চালাতে পারবো না। মানে এই যে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে যেমনিভাবে ওই পলিটিক্যাল পার্টি মাঠের ফাংশনটা করে। না রাশেদ, আপনি কি মনে করেন ওই সিদ্ধান্তটা ভুল ছিল? অবশ্যই ভুল ছিল। আমি শুরু থেকে সমালোচনা করছি যে এইটা করা যাবে না, ছাত্রদেরকে ট্রাফিক পুলিশে বসানো যাবে না, ছাত্ররা হবে আগামীর নায়ক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, তারা এই বাংলাদেশকে ইউরোপ আমেরিকা বানাবে। কিন্তু তাদেরকে আজকে বানানো হচ্ছে যে সুলাইমান, চাঁদাবাজ সুলাইমান। এইটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের আবিষ্কার। দেখেন, আমি আরেকটু বলি, গণ অভ্যুত্থানের পরে যদি পৃথিবীর ইতিহাস ঘাটেন, দেখবেন গণ অভ্যুত্থানের শক্তি ক্ষমতা দখল করেছে। চীনে দেখেন, অন্যান্য আফগানিস্তানে দেখেন, বাংলাদেশ একমাত্র রাষ্ট্র যেখানে গণ অভ্যুত্থানের শক্তি সবাই মিলে জাতীয় সরকার গঠন করে নাই। এখন অন্যান্য দল বলছে জাতীয় সরকার তো আমরাও চেয়েছিলাম, আমরাও চেয়েছি। এই ক্ষেত্রে গণ অভ্যুত্থানের শক্তি শুধুমাত্র এনসিপি না, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা না, গণ অভ্যুত্থানের শক্তি বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, বা যারা এই অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, এমনকি আইনজীবীদের প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি। কিন্তু কি করা হলো? গণ অভ্যুত্থানের সমস্ত শক্তিকে বাদ দিয়ে একটা শক্তি ক্ষমতা দখল করলো, এবং এই কারণে বাকি শক্তি যেহেতু ক্ষমতার বাইরে, বাকিরা তাদের ন্যায্য হিস্সার জন্য কিন্তু এখন আন্দোলন করছে। সেই কথাই কিন্তু সাহিত্য ভাই বললেন। এই নিয়ে বিতর্ক আছে, এই সুযোগ তো ছিল জাতীয় সরকারের, কিন্তু আপনারা সেই সুযোগ নেননি। এটা নাহিদ ইসলাম যেটা বলে যে বিএনপি চায়নি, দেখেন ওই সময় বিএনপির এই ধরনের ক্ষমতা ছিল না যে বিএনপি চাইল না আর এই জন্য এটা হইল না। নাহিদ ইসলামদের ওই ধরনের ক্ষমতা ছিল, তারা
প্রয়োজনে আলোচনায় তুলতে পারতো, আমাদেরকে বলতো, অন্য দলকে বলতো যে বিএনপি এটা চায় না, কিন্তু তারা আলোচনায় আনেনি। আমি আরেকটু বলি, টাঙ্গাইলে, আমি শেষ করে দিই, টাঙ্গাইলে আজকে কি হয়েছে জানেন? আমি একটি গণমাধ্যমের সংবাদে দেখলাম যে এনসিপি সেখানে সমাবেশ করবে, সেখানে 900 পুলিশের প্রটোকল, সেনাবাহিনী ছিল আলাদা, বিজিবি আলাদা, কিন্তু পুলিশ শুধুমাত্র 900। অর্থাৎ তাদের সমাবেশে মানুষ আসুক বা না আসুক, এই যে সরকারের পৃষ্ঠপোষকতায় এইভাবে প্রটোকল দেওয়া হচ্ছে, কখনো এপিসি, সেনাবাহিনীর এপিসির সামনে বিজিবির গাড়ি, পুলিশের গাড়ি, বহরের পর বহর শুধু প্রটোকল দিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট পার্টি এই ধরনের প্রটোকল নেয়নি। আজকে সরকারের প্রতিদিন এই প্রটোকল দেওয়ার পিছনে 8 থেকে 10 কোটি টাকা খরচ হচ্ছে, প্রত্যেকটা বিভিন্ন জেলায় প্রতিদিন 4-5টা জেলায় যাচ্ছে। এইভাবে তো আসলে রাষ্ট্র চলতে পারে না। আমি ভাই সর্বশেষ কথা দিয়ে শেষ করি। ভাই যেটা বললেন যে মাহফুজের ভিতরে সততা দেখেন, কিন্তু মাহফুজ এই সততা ধরে রাখতে পারে না, এই জন্যই তিনি বারবার তার পোস্ট এডিট করেন। অনেক ধন্যবাদ। হাতে সময় নেই, 30 সেকেন্ড। না ঠিক আছে, না যেটা বলছিল যে এই যে আমার মনে হয় সরকার কোনো না কোনোভাবে যারা এনসিপিকে এস্টাবলিশ করতে চেয়েছিল তারা হোঁচট খেয়েছে, এনসিপিকে নিয়ে তারা আর কোনো ভরসা পায় না, সেই জন্য এনসিপিকে তারা আর গণমানুষের দলে পরিণত হতে দিতে চায় না। তারই অংশ হিসেবে এরকম ঘেরাও দিয়ে এই কৌশল নিয়েছি কিনা, নাহলে এত পুলিশ, সেনাবাহিনী, বিজিবির পাহারা নেয়া, নেত্রকোনায় স্কুল বন্ধ করে, পরীক্ষা বন্ধ করে, এই টাঙ্গাইলে যেটা করছে, এইভাবে রাজনৈতিক দল সব জেলায় এরকমই হয়েছে। এটা হবে না। অনেক ধন্যবাদ। এইটাই সরকারের কৌশল কিনা এনসিপির ভাবতে হবে। শান্ত, অনেক ধন্যবাদ। রাশেদ, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।